আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এডুকেটিভ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা করব এইচএসসি বিএম 2021 দ্বাদশ শ্রেণী ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা 2 অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে এডুকেটিভ সলিউশন চ্যানেলের সাথেই থাকুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা অ্যাসাইনমেন্টটি দেখি। নির্দেশনা প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে আদেশ ও পরামর্শ প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে। উদাহরণস্বরূপ নির্দেশনার সংজ্ঞা বিশ্লেষণ করলে আপনারা সর্বোচ্চ মার্কস 4 পাবেন। 2. উত্তম নির্দেশনার বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে হবে। নির্দেশনার 8টি বৈশিষ্ট্য ব্যাখ্যা করলে সর্বোচ্চ মার্কস পাওয়া যাবে। পরামর্শমূলক নির্দেশনার সুবিধা বিশ্লেষণ করতে হবে। সর্বোচ্চ মার্কস পাওয়ার জন্য 8টি সুবিধা বিশ্লেষণ করতে হবে। পরামর্শমূলক নির্দেশনার অসুবিধা ব্যাখ্যা করতে হবে। এটিতেও সর্বোচ্চ মার্কস পেতে হলে 8টি ব্যাখ্যা করতে হবে অসুবিধা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসিবার আমরা সমাধানে। 1 নং প্রশ্নের উত্তর। শিরোনাম: ব্যবসায় প্রতিষ্ঠানে নির্দেশনার ধারণা বিশ্লেষণ। নির্দেশনার সংজ্ঞা: সাধারণ অর্থে পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অধস্তন কর্মীদের আদেশ নির্দেশ দানের প্রক্রিয়াকে নির্দেশনা বলা হয়। নির্দেশনার উপর হতে নিচের দিকে আসে। ঊর্ধ্বতন কর্মকর্তা অধস্তন কার্যনির্বাহীগণকে যে সকল বিষয়ে নির্দেশ দান করে থাকেন, যে সকল বিষয়ে অধস্তনদের পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষমতা থাকে না। নির্দেশনা প্রদানের সময় ব্যবস্থাপকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানবীয় উপাদানের প্রকৃতি, মূল্যবোধ ইত্যাদি অনুধাবন করা। কেননা কর্মচারীরা যদি স্বতঃস্ফূর্তভাবে কাজ না করে তাহলে উদ্দেশ্য অর্জন ব্যাহত হবে। উদাহরণ: ধরুন একজন ঊর্ধ্বতন তার অধস্তনকে নির্দেশ দিল সপ্তাহে 100 একক পণ্য তৈরি করতে। এখন এই নির্দেশ দেওয়ার পর অধস্তনরা তা করছে কিনা তা না দেখায় সময় মতো খোঁজ খবর নেওয়া, কাজের জন্য উৎসাহ দেওয়া, অনুরোধ করা বা প্রয়োজনে শাসন করা ইত্যাদি সবই নির্দেশনা কাজের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা 1 নং প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছেন। আসি আমরা পরবর্তীতে 2 নং প্রশ্নের উত্তর। নিচে নির্দেশনার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা হলো। 1. বাস্তবায়ন সম্পর্কিত কাজ। নির্দেশনা হলো বাস্তবায়ন সম্পর্কিত কাজ। কার্য শুরু ও পরিচালনার মধ্য দিয়ে ফলপ্রাপ্তি পর্যন্ত সকল ব্যবস্থাপকীয় কার্যপ্রচেষ্টায় নির্দেশনা হিসেবে গণ্য। সেজন্য বলা হয় ডিরেক্টিং ইজ পুটিং প্ল্যান ইনটু অ্যাকশন, অর্থাৎ নির্দেশনা হলো পরিকল্পনাকে কাজে রূপায়িত করা। নির্দেশনাকে ঘটনা ঘটিয়ে দেওয়ার পর্যায়ে হিসাব গণ্য করা যায়। 2. সার্বজনীন কাজ। ব্যবস্থাপনার সকল পর্যায়ে এটি একটি সার্বজনীন কাজ। ওর উপর থেকে শুরু করে নিচের পর্যায়ে ব্যবস্থাপনা পর্যন্ত সবাই তাদের স্ব অধস্তনদের পরিচালনা করেন, তত্ত্বাবধান করেন, নির্দেশ দেন, খোঁজ খবর রাখেন, উৎসাহ দেন ও যোগাযোগ রক্ষা করেন। বিভিন্ন পর্যায়ে নির্দেশনা দানের কৌশল প্রয়োগে ভিন্নতা থাকলে ও ব্যবস্থাপকদের একটি উল্লেখযোগ্য সময় এরূপ কাজে ব্যয়িত হয়। 3. মুখ্য ব্যবস্থাপনার কার্য। ব্যবস্থাপনার ক্ষেত্রে পরিকল্পনা, সংগঠন ও কর্মসংস্থান প্রস্তুতি পর্বের কার্য হিসেবে গণ্য। সকল প্রস্তুতি যথার্থ বাস্তবায়ন নির্ভর করে নির্দেশনা কার্যের প্রসূতার উপর। এক্ষেত্রে সমস্যা হলো তা কুলে এখন তৈরি ডুবে যাওয়া এর সমতুল্য বিবেচিত হয়। তাই মার্শাল ডেমক একে হার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে গণ্য করেছেন। 4. সার্বক্ষণিক কাজে। নির্দেশনা একটি চলমান ও সার্বক্ষণিক কাজ। প্রতিষ্ঠান যতক্ষণ চালু থাকবে নির্দেশনা কাজও ততক্ষণ কোনরূপ ক্রিয়াশীল থাকবে। পরিকল্পনা একবার তৈরি করার পর মেয়াদ পূর্তির পূর্ব পর্যন্ত নতুন পরিকল্পনার প্রয়োজন পড়ে না। অন্যান্য কাজের বেলায়ও এই কথা প্রযোজ্য, কিন্তু নির্দেশনার বেলায় নির্দেশ দান, তত্ত্বাবধান, উৎসাহ দান, খোঁজখবর গ্রহণ সার্বক্ষণিক কাজ হিসেবে চালু থাকে। আওতায় ব্যাপকতা। ব্যবস্থাপনা অন্যান্য কাজকে যেরূপ সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করা যায় বা কাজের প্রকৃতি ও আওতা সহজে নিরূপণ করা যায়, নির্দেশনার ক্ষেত্রে তা কষ্টকর। কারণ নির্দেশ প্রদান, পথ প্রদর্শন, নির্দেশনার ব্যাখ্যা প্রদান, পরামর্শ দান, তত্ত্বাবধান, উৎসাহ দান, অনুরোধ, উপদেশ, ভীতি প্রদর্শন সব মিলিয়ে নেতৃত্ব দান, প্রেরণা দান, যোগাযোগ রক্ষা এর সবকিছুই নির্দেশনার আওতাধীন। জনশক্তির সঙ্গে সম্পৃক্ততা। নির্দেশনা কার্য সবসময় এর জনশক্তির সঙ্গে সম্পৃক্ত। এই ক্ষেত্রে ঊর্ধ্বতন
ঊর্ধ্বতন তার অধস্তনদের কার্য সম্পাদনের নিমিত্তে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে। তাই ঊর্ধ্বতনের চিন্তা ভাবনা বা দৃষ্টিভঙ্গি যেমনই যেখানে প্রভাব ফেলে, তেমনি অধস্তনের অবস্থা, চিন্তা ভাবনা, চাওয়া পাওয়া ইত্যাদি মাথায় রেখে নির্দেশনা প্রদান করতে হয়। তাই কোথায় কিভাবে নির্দেশনা দিলে তা অধিক ফলপ্রসূ হবে তা বিশেষ পরিস্থিতি। 7. সেতুবন্ধ। নির্দেশনা প্রস্তুতি পর্বের কাজ ও নিয়ন্ত্রণমূলক কাজের মধ্যে সেতুবন্ধক হিসেবে ভূমিকা পালন করে। পরিকল্পনা অন্যান্য প্রস্তুতিমূলক কাজের দ্বারা নির্দেশনা প্রভাবিত হয়, আবার নির্দেশনার কার্যফল দ্বারা নিয়ন্ত্রণ কার্য প্রভাবিত হয়। পরিকল্পনা নিয়ন্ত্রণকে মুদ্রার এপিঠ ওপিঠ ভাবলে মাঝখানে যা আছে তা মূলত নির্দেশনা। আর জোড়া মাইশিকলের অনুসরণ। নির্দেশনা সবসময় জোড়া মৈশিকলের নীতি অনুসরণ করে এবং তা নিচের দিকে প্রভাবিত হয়। এক্ষেত্রে ঊর্ধ্বতন তার অধস্তনদের আদেশ, নির্দেশ, উপদেশ, পরামর্শ, শিক্ষা, উৎসাহ ইত্যাদি প্রদান করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা 2 নং প্রশ্নের সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছেন। আসি আমরা পরবর্তীতে 3 নং প্রশ্নের উত্তর। পরামর্শমূলক নির্দেশনার সুবিধাগুলো নিম্নে বর্ণনা করা হলো। পরিকল্পনার উৎকর্ষ সাধন। পরামর্শমূলক নির্দেশনা গৃহীত পরিকল্পনার গুণগত মান বৃদ্ধি করে, কারণ পরিকল্পনা বাস্তবায়নের পূর্বে এবং তা কার্যে পরিণত করার সঙ্গে জড়িত কর্মীদের সাথে আলোচনার ফলে পরিকল্পনার দোষ ত্রুটি, দুর্বলতা ইত্যাদি ধরা পড়ে। ফলে কর্মীদের নিকট হতে বিকল্প ব্যবস্থা সম্বন্ধে প্রয়োজনীয় মতামত নেওয়া যায়। এতে পরিকল্পনাকে আরো কার্যকর ও মানসম্মত করা যায়। 2. পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ বৃদ্ধি। এ ধরনের নির্দেশনার ক্ষেত্রে ঊর্ধ্বতন ও অধস্তনের মধ্যে সহজ সাবলীল যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। অধীনস্থরা যেমনই তাদের প্রয়োজন, সুবিধা অসুবিধার কথা ঊর্ধ্বতনদের বলতে পারে, তেমনি ঊর্ধ্বতনরাও প্রয়োজনীয় বিষয়, সুবিধা অসুবিধা অধীনস্থদের বলতে পারে। 3. সহযোগিতা ও উদ্দীপনা বৃদ্ধি। অধ্যাপক নিউম্যান বলেন, পরামর্শমূলক নির্দেশনা ব্যক্তির কাজের ক্ষেত্রে উদ্দীপনা ও বড় ধরনের সহযোগিতার পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখে। পরস্পরের সাথে মুক্তপণ মনে আলাপ আলোচনা করে নির্দেশ প্রণীত হবার ফলে অধীনস্থরা তা বাস্তবায়নে অপ্রাণ চেষ্টা করেও সর্বাধিক সহযোগিতা দান করে। ব্যক্তিগত উন্নয়নে সহযোগিতা। এই নির্দেশনা পদ্ধতি অধীনস্থদের ব্যক্তিগত মান উন্নয়নে বিশেষভাবে সহযোগিতা করে। এটি অধীনস্থদের চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করে, তাদের সৃজনশীল শক্তির বিকাশ ঘটায়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা, নতুন নতুন পদ্ধতি উদ্ভাবনে অধীনস্থদের উৎসাহিত করে থাকে। 5. সম্পর্কের উন্নয়ন। এই নির্দেশনা পদ্ধতিতে ঊর্ধ্বতন ও অধীনস্থদের মধ্যে আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। ঊর্ধ্বতন ও অধীনস্থদের কাছাকাছি আসার কারণে যেমনই তাদের প্রতি সহানুভূতিশীল হয়, অন্যদিকে অধীনস্থদের ঊর্ধ্বতনদের সঙ্গে মেশার সুযোগে নিজেদের ধন্য মনে করে। 6. নির্দেশনা সহজ। এ প্রক্রিয়ায় অধীনস্থগণ নির্দেশের লক্ষ্য সঠিকভাবে বুঝতে পারে। নির্দেশ আসার পূর্বে অধীনস্থগণ মানসিকভাবে নির্দেশের জন্য প্রস্তুত থাকে, এতে তাদের পক্ষে দ্রুত কর্তব্য সম্পাদন সম্ভব হয়। কাজের মান উন্নয়ন। পরামর্শমূলক নির্দেশনার ফলে কর্মীরা প্রতিষ্ঠানের কাজ আন্তরিকতা সহকারে করে, এতে তাদের দক্ষতা বাড়ে, ফলে কাজের মান বৃদ্ধি পায়। সহজ নিয়ন্ত্রণ। এ ধরনের নির্দেশনার ক্ষেত্রে সহজ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োগ করা যায়। কর্মীগণ নির্দেশনার সব খুঁটিনাটি বিষয় আগে থেকেই জানে বলে সেভাবে কাজ সম্পাদন করতে পারে। এর ফলে অধিক তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপের দরকার পড়ে না। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা 3 নং প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছেন। আসি আমরা সর্বশেষ 4 নং প্রশ্নের সমাধানে। শিল্প প্রতিষ্ঠানে পরামর্শমূলক নির্দেশনা বাস্তবায়নের 8টি অসুবিধা নিম্নে বর্ণনা করা হলো। 1. গোপন তথ্য প্রকাশ। কোনো প্রশাসনিক বিষয়ে গোপনীয়তা রক্ষা প্রাতিষ্ঠানিক স্বার্থে অপরিহার্য, কিন্তু পরামর্শমূলক নির্দেশনা পদ্ধতিতে প্রতিটি নির্দেশ অধস্তন কর্মচারীদের সঙ্গে আলাপ আলোচনা করে গ্রহণ করা হয়, ফলে জরুরি কিংবা কোনো কৌশলগত বিষয়ে গোপনীয়তা বজায় রাখা যায় না। বিরূপ প্রতিক্রিয়া। একবার এরূপ নির্দেশনা কৌশল ব্যবহৃত হলে পরবর্তীতে তা বাদ দেওয়া সম্ভব হয় না। ঊর্ধ্বতন যদি প্রাতিষ্ঠানিক স্বার্থে মনে করেন যে এরূপ নির্দেশনা সুফল বয়ে আনছে না, এবং সেক্ষেত্রে যদি তিনি পরামর্শ ছাড়া নিজের নির্দেশনার বিষয়বস্তু স্থির করেন, তবে অধীনস্থদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারা মনে করেন যে তাদের অবহেলা করা হয়েছে, এতে তাদের মনোবল ও কর্মস্পৃহা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। 3. অবাধ্যতার সৃষ্টি। পরামর্শমূলক নির্দেশনা কোনো কোনো সময় অধীনস্থদের মাঝে অবাধ্যতার জন্ম দেয়, ফলে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। সিদ্ধান্ত গ্রহণের সুযোগ পাওয়ায় তারা মনে করতে পারে সিদ্ধান্ত বদলের অধিকারও তাদের রয়েছে।
আবার তাদের সাথে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তারা তা পালনে অস্বীকৃতি জানায়। অদক্ষতা, পরামর্শমূলক নির্দেশনায় কখনো কখনো বহুবিধ জটিলতা প্রকাশ পায়, কর্মীদের মধ্যে দলাদলি সৃষ্টি ও এর ফলে আলোচনার পরিবেশ নষ্ট হয়। এভাবে জটিলতা একবার জন্ম দিলে তা সহজে নিরসন করা যায় না, ফলে লক্ষ্য অর্জিত না হয়ে প্রতিষ্ঠানে অদক্ষতা দেখা যায়। 5. অসম্পূর্ণতা। অনেক সময় দেখা যায় অধীনস্থদের সাথে আলোচনা করে সহজে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না, আবার পরবর্তীতে আলোচনা করে নির্দেশনার বিষয়বস্তু নির্ধারণ করা সম্ভব হয় না, ফলে পূর্বতন আলোচনার উপর যে সিদ্ধান্ত নেওয়া হয় তা অস্পষ্ট ও অসম্পূর্ণ থাকে, যে কারণে অধস্তনদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়। সময় সাপেক্ষ। এরূপ নির্দেশনায় নির্দেশ দানের আগে প্রয়োজনীয় বিষয়ে অধীনস্থদের সঙ্গে আলাপ করা হয়, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় নানা সমস্যার কারণে যথাসময়ে পরামর্শ নেওয়া সম্ভব হয় না, ফলে যথাসময়ে নির্দেশ দানের দেরি হয়। আবার আলোচনা মুলতবি হলে তা আর সহজে করা হয়ে ওঠে না। এই বিলম্ব কার্যক্ষেত্রে মারাত্মক অসুবিধার জন্ম দেয়। ব্যয় বৃদ্ধি। পরামর্শমূলক নির্দেশনা কৌশল বাস্তবায়ন করতে গিয়ে সবার সঙ্গে আলাপ করার জন্য সভা আহ্বান করতে হয়, এতে শ্রমঘণ্টা অপচয় সহ নানাভাবে খরচ বৃদ্ধি পায়। সিদ্ধান্ত বাস্তবায়নে বিলম্ব। সংশ্লিষ্ট সবাইকে ডেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় বলে অনেক সময় সিদ্ধান্ত গ্রহণে দেরি হয়। সিদ্ধান্ত গ্রহণে দেরি হওয়ার ফলে প্রতিষ্ঠানের যথেষ্ট ক্ষতি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি আপনারা অ্যাসাইনমেন্টের সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছেন। সমাধানটি বুঝতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।